আপনার বলতে ভয় কি বাংলাদেশে এখনো মতামত প্রকাশে ভয় পাচ্ছে কেউ? এর মাঝখানে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল, এর মাঝখানে এখন যা হয়েছে সেটা পুরোটাই হাত বদল। এই আমলাতান্ত্রিক সবচাইতে বেশি পাওয়ার আপনাদের বলা হয়, অনেকেই মনে করে তাই। ঢাকা টু সিলেট 18 না 19 ঘন্টা লেগেছে সিলেটে আসতে। আমি নিজে যখন ঢাকা থেকে এখানে আসছি, আমার আসার সময় টিকেটে লেগেছে 9,000 টাকা। এই সরকারে যারা ছিল আসলে কোনো কাজ করে নাই, বরঞ্চ অতীতে যা ছিল তাও ধ্বংস করে ফেলেছে। আমাদের দুর্ভাগ্য, গত 15 বছরে অনেকজন মন্ত্রী পেয়েছি, কিন্তু একজন সাইফুর রহমান পাইনি। বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন, আপনাকে দিয়ে শুরু করি। এই সিলেট, আপনি একটা বড় সময় হয়তো দেশের বাইরে থাকেন, আপনি নিজেও একজন প্রবাসী মানুষ, প্রবাসী থাকেন এবং তাদের নিশ্চয়ই ওন করেন। যারা এখানকার মানুষ তাদেরকে ওন করেন, যারা প্রবাসী থাকেন তাদেরকে ওন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি নিজে যখন ঢাকা থেকে এখানে আসছি, আমার আসার সময় টিকেটে লেগেছে 9,000 টাকা। আপনি কি একটু বলবেন মানে যে সিলেটের মানুষ সব কি এরকম ধনী মানুষ যারা শুধুমাত্র প্লেনেই যাওয়া আসা করতে পারবে এবং তাদের জন্য আর কোনো রাস্তা থাকবে না? আপনাকে দিয়ে শুরু করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঢাকা টু সিলেট সাইফুর রহমানের সময়, বিএনপি সরকারের সময় 3.5 ঘন্টা আমরা সিলেটে আসতে পেরেছি। এবং তখন তো অনেকটা রাস্তাঘাট এর আগে তো খুব খারাপ ছিল। তারপরে ধরেন আপনার ভৈরব ব্রিজ থেকে শুরু করে অনেকটা ব্রিজই বিএনপি সরকার করেছে বেগম খালেদা জিয়ার সরকারের সময়। এবং সাইফুর রহমান আমাদের কৃতি সন্তান সিলেটের, সারা বাংলাদেশে আমি বলবো যে উনি অত্যন্ত চমৎকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ ফান্ড এবং বিশ্ব ব্যাংক, IMF সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের মাথা উঁচু করার মতো একটা গর্বিত সন্তান ছিলেন। কিন্তু আজকে ঢাকা টু সিলেট, আমি ওই দিন আরেক বোন বলেছে যে ওনার মানে তার এই যে আপনার টয়লেটের প্রবলেম, আপনার যেখানে 4 ঘন্টা লাগে সেইখানে 18 না 19 ঘন্টা লেগেছে সিলেটে আসতে। এই যে সেই অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুব দুঃখজনক। প্লেনেও আপনার প্লেনের যে টিকিট তো সবসময় আপনি পাবেন কিনা এটা নিয়ে আরেকটা সংকট রয়েছে। এবং এই যে অনেক প্লেনের ভাড়া অনেক বেশি, এটা হয়তো অনেকের জন্য হয়তো কিছু না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভোগান্তি হচ্ছে এটা। এবং যারা যে সকাল বিকাল অনেকেই এখন ঢাকায় ব্যবসার কারণে যান বা অফিসের কারণে যেতে হয়, সিলেট বিভাগ এটা এখনো ডিপ্রাইভ আন্ডারমাইন করা হচ্ছে। সিলেট বিভাগের এটা শুধু কয়েকটা অফিস, এটা দোকানের মতো করে সাজানো রাখা হয়েছে, কিন্তু অরিজিনালি এটা কার্যক্রম যে বিভাগীয় আমার মনে হয় না হয়েছে গত 15 বছর। কিছুটা যে হয় নাই এটাও বলবো না, কিন্তু সিটিতে আমার মনে হয় যে আরেকটু বেশি সিলেট বিভাগের উন্নয়নের জন্য আরো বেশি কাজ করা আমাদের সবারই উচিত ছিল। একই প্রশ্ন আপনাকেও জিজ্ঞেস করি, আপনি কি একটু বলবেন যে সিলেটকে আপনারা কিভাবে দেখেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কাছে নিয়ে। আমি বিশেষ করে এই মুহূর্তে স্মরণ করছি এই ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য যারা শহীদ হয়েছেন, যাদেরকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে, যারা গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আর বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে, তরুণ তরুণীদেরকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। তাদের সকল কুরবানি যেন আল্লাহ কবুল করেন। আমি যে জিনিসটা বলতে চাই, আপনি যা সমস্যা বলছেন এই সমস্যাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। এই সরকার শুধু এটা নয়, সিলেটের ইন্টারনাল যে বা থানাভিত্তিক যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো একদম নষ্ট হয়ে গেছে। সারা সিলেটের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। এইটা এই সরকারে যারা ছিল আসলে কোনো কাজ করে নাই, বরঞ্চ অতীতে যা ছিল তাও ধ্বংস করে ফেলেছে। এই সিলেট ওরা আসার আগে একটা সম্প্রীতির সিলেট ছিল। আমরা সকল দল মিলে কোনো সমস্যা হলে সার্কিট হাউসে বসতাম, এখানে বসতাম, বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিতাম, এইভাবে কাজ হতো। কিন্তু এই সরকার এই ফ্যাসিস্টরা এসে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, এরপরেও আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। তাই আমি এটা বিশ্বাস করি শুধু এগুলা রাস্তাঘাটের সমস্যা সত্য, এছাড়া মূল সমস্যা সিলেটে এটাও আছে
চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে। এই সকল সমস্যা, বিশেষ করে ঢাকা চিটাগাঙ্গের সাথে আমাদের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করা খুবই দরকার। আমরা যদি যেতে পারি সবাইকে সাথে নিয়ে, এর রেল লাইনকে আমরা ডাবল লাইন করবো ইনশাআল্লাহ, এবং এটা চিটাগাঙ্গের সাথেও ডাবল লাইন করা হবে। এছাড়া যে রাস্তা যেটা 6 লাইনের মুলাজিলে, আমাদের সিলেটে একটা কথা আছে, মুলাজিলে ঠান্ডা করে রাখা। এই 6 লাইনে একটা মুলাজিলে এতদিন থেকে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এটা অতি সত্বর এটা সমাধান করার জন্য আমি অনুরোধ করছি। না করে আমরা যেতে পারি, তড়িৎ গতিতে এটা সমাধান করব। এবং আভ্যন্তরীণ যে রাস্তাগুলো একবার ফিস হয়েছিল, এর বাদে আর কোনো হাত দেওয়া হয় নাই। আমি বিশ্বাস করি আমি যদি যেতে পারি, তো এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে এই সিলেটকে একটা অবকাঠামোর দিক দিয়ে একটা আদর্শ সিলেট হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এনসিপির প্রতিনিধি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। আপনারা আসলে কি ভাবছেন এই সিলেটে? আপনাকে যদি আরো স্পেসিফিক বলি, যে এই সিলেটে বিগত 17 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, যে দল পরিচালনা করেছে, তারা মন্ত্রী দিয়েছেন ঠিক। এখানে অর্থমন্ত্রী ছিলেন, এখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখানে সবশেষ আমরা ইসের মন্ত্রী ইমরান সাহেব কি মন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী আর কি, তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন। তো তারপরও এই সিলেটের ভাগ্যের খুব একটা উন্নয়ন আমরা খেয়াল করি নাই। এই সিলেটের মানুষ যারা, আপনি নিজেও একসময় দেশের বাইরে থাকতেন, তো আপনি জানেন যে বিদেশে যাওয়ার দিকেই ঝোঁক। অনেকেই এটা মজা করে হইলেও বলে থাকেন যে লন্ডন থেকে ঢাকা এখানে অনেক বেশি দূর। এইটা কিভাবে তৈরি হলো সিলেটে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমার মুরব্বী, আমাদের জামাতে ইসলামের সিলেট 1-এর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমার আরেক বড় ভাই, আমাদের ডেইলি সিলেট মিররের আহমেদ নূর ভাই, এবং আমার একান্ত প্রিয় বড় ভাই মালিক ভাই। সবাইকে শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এখানে এসে উপস্থিত হয়ে যে সিলেটের ভবিষ্যৎ কিভাবে হবে না হবে সেই ব্যাপারে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি প্রথমেই আসলে স্মরণ করতে চাই, যারা এই জুলাই 24-এর বিপ্লবে বের হয়ে নিজের জীবন এবং নিজের রক্ত দিয়ে একটা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিল, এটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের ব্যাপার ছিল না। আপনার প্রশ্নতে আমি ফেরত যাই। আমাদের সমস্যা শুধু না যে আমাদেরকে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দ দেয়া হয়েছে কি হয়েছে না, সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমের। মনে করেন যদি 100 টাকা বরাদ্দ দেওয়া হয়, এই 100 টাকা আপনার সচিবালয় থেকে এখানে ঠিকাদার পর্যন্ত আসতে আসতে 80 টাকা হয়ে যায়। 80 টাকা যখন ঠিকাদার পায়, তো লোকাল যে চাঁদাবাজি, লোকাল যে ঠিকাদার সিন্ডিকেট যারা আছে, রাজনৈতিক ছত্রছায়ায় যারা, আলটিমেটলি আপনার আমার যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তার টাকা খেয়ে যায়, ওইখানে 50 টাকা হয়ে যায়। 50 টাকা হওয়ার পর যারা আলটিমেটলি নিচে রাস্তা করবে, যে ভালোভাবে ইটটা বসাবে, ভালোভাবে সিমেন্টটা বসাবে, তারাও আরো 10% খেয়ে যায়। তো এটা হলো একটা সমস্যা। তার মানে সমস্যাটা হচ্ছে আপনার সিস্টেমিক, এবং এই সিস্টেমিক সমস্যাটার সমাধান কিন্তু হচ্ছে আলটিমেটলি কাঠামোগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এই 24-এর বিপ্লবটা হয়েছে। এখন আমি স্পেসিফিক সমস্যাতে আসি। মনে করেন আমাদের সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, আমাদের সিলেট সিটি কর্পোরেশন প্রায় 53 বর্গ কিলোমিটার এক্সপানশন হয়েছে, এবং আমাদের 15টা ওয়ার্ড নতুন ওয়ার্ড হয়েছে। তার উপর একটা টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয় নাই, যে আপনারা যেহেতু সিটি কর্পোরেশন নামে দিয়েছি, আপনাদের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এই নেন টাকাটা। আমি গত 1.5 মাস আমি নিজে এই জিনিসগুলো বোঝার জন্য বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, আমি নিজে গিয়ে দেখেছি যে ফাইলগুলো আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আগায় না। ফাইলগুলো আপনার যে বরাদ্দ দেয়া হয়, দেখা যায় খুলনা বিভাগে 5 কোটি, রাজশাহী বিভাগে 5 কোটি, অন্য বিভাগে 5 কোটি, সিলেটে 1 কোটি 2 কোটি। কেন? কারণ আমাদের সিলেটের জন্য ওইখানে কান্না করার, ওইখানে লবিং করার কেউ নাই। তো সেই জিনিসটার অবসান ইনশাল্লাহ হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বললাম, একটা হচ্ছে কাঠামোগত, আরেকটা হচ্ছে যে কাঠামোগত সমস্যায় যেটা মূল যে জিনিসটা, আপনারা মনে করেন আমাদের যে বরাদ্দগুলো নিয়ে আসা এবং বরাদ্দগুলো রিয়েল টার্মে আপনার স্পেন্ড করা। আমাদের রাজনীতি আমরা জানি যে কিভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে। তার মানে আমাদের সিলেটে জেনারেশনের পর জেনারেশন আমাদের মায়েরা আছে যারা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন। কেন? কারণ বিদেশে হয়তো ভালো শিক্ষা সেবা আছে, ভালো স্বাস্থ্য সেবা আছে, নিরাপদ জীবন আছে। তো আমরা
যারা এনসিপি থেকে আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটা সিলেট গড়তে চাই যেখানে সিলেটের কোনো মায়েদের আর তাদের সন্তানদের বিদেশে পাঠাতে হবে না। এই সিলেটেই ভালো স্বাস্থ্যসেবা সম্ভব, এই সিলেটেই ভালো শিক্ষা সম্ভব, এই সিলেটেই আমাদের রাস্তাঘাটগুলো এমন ভাবে করা সম্ভব যে এখানে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবের যাতে জীবন হানি না হয়। তো এতটুকুই বলবো। আমি আবার আসবো ভাই নূর ভাই, আপনার কাছে একটু পরে আসি, যেহেতু আপনি কথাটা তুলেই ফেললেন। 15 বছর বা 17 বছর যারা এই দেশ চালিয়েছে, একটা সিস্টেমেটিক একটা জায়গায় ধরেন অনিয়মের কথা বললেন, এখানে আসার পর থেকে আমি প্রশ্ন করছিলাম সাধারণ মানুষের কাছে, আমরা কালকে থেকেই ঘুরছি মানুষের কাছে বিভিন্ন উপজেলায়। সো বেশিরভাগের একটা জায়গায় একমত যে তারা বলছেন যে এই সিলেটে আগে যা ছিল এর মাঝখানে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল এর মাঝখানে এখন যা হয়েছে সেটা পুরোটাই হাত বদল, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। যদি সেটাই হয়ে থাকে, আপনি একটু এটার সাথে যুক্ত করবেন যে আপনি বললেন যে সচিবালয় থেকে যখন বরাদ্দ শুরু হয় সেই সময় থেকে টাকা মাইনাস হওয়া শুরু করে, তো এই পর্যন্ত আর আসে না। এখন সেই জিনিসগুলো কারা করছে? আচ্ছা, এখন তো হচ্ছে এটা আপনার ইন্টারিম একটা গভর্নমেন্ট, সিস্টেমটা তো আপনার একদিনে চেঞ্জ করা সম্ভব না বা চেঞ্জ হয় নাই। আমলাতান্ত্রিক সবচাইতে বেশি পাওয়ার আপনাদের বলা হয়, অনেকেই মনে করে তাই। এটা রাইট, আমার কাছে মনে হয় এটা এভিডেন্ট। এই ইন্টারিম সরকার কিন্তু শুধু এনসিপি গঠন করে নাই, এই ইন্টারিম সরকার গঠনে আর্মি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলাম সবার ইনপুট আছে। আপনার যে রাজনৈতিক যে সিস্টেম ছিল, রাজনৈতিক যারা ছিল তারা হচ্ছেন আমলাদের সাথে মিলে মিশে সবাই তো আসলে রাষ্ট্রের সবকিছু লুটেপুটে খাচ্ছে। হাসিনার আমলে যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করা হয়েছে সেটা শুধু রাজনীতিবিদরা করে নাই, অনেক আমলারা তো এখানের পার্ট ছিল। আমলারা কখনোই আলটিমেটলি ধরা খায় না, তারা আপনার ওই যে পট পরিবর্তন হয়, রাজনীতিবিদরা বিভিন্নভাবে চেঞ্জ হয়, তাদের মাস্টার চেঞ্জ হয়, বাট দে স্টে ইন দ্য সেম পজিশন। আপনি বললেন চোরে চোরে মাসতুতো ভাই, সেই মাসতুতো ভাই এখন কারা? আমি তো বললাম আপনাকে, আমি স্পেসিফিকে যাচ্ছি না, আমি বলছি যে সিস্টেমটা। আপনি সিস্টেমে যান। আপনার বলতে ভয় কি? বাংলাদেশে এখনো মতামত প্রকাশে ভয় পাচ্ছে কেউ? এই সরকারকে সবাই গালি দিচ্ছে, যার ইচ্ছা সে তাকে গালি দিচ্ছে। বাংলাদেশে মতামত প্রকাশে এখন কোনো অসুবিধা নাই, আপনি কোনো কারণে ভয় পাচ্ছেন? সম্প্রীতি আছে, আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির একটা শহর, আমাদের সম্প্রীতির একটা জায়গা। আমরা হয়তো নীতিগতভাবে অনেক ডিসএগ্রিমেন্ট করব, আমি ডিসএগ্রিমেন্ট করব মালিক ভাইয়ের সাথে, মাওলানা হাবিবুর রহমান সাহেবের সাথে, কিন্তু কখনোই আমি ওনাদের অসম্মান করব না। আমি জানি ওনারা ভেতর থেকে সিলেটকে ভালোবাসেন এবং ভেতর থেকে সিলেটের উন্নয়ন চান, এবং তাদের সাথে মিলে আমরা আমাদের যে ক্যাম্পেইন হচ্ছে সিলেট ফার্স্ট, সবার আগে সিলেট, আপনি যেটা বললেন, আমরা রাজনীতিবিদরা যদি সবাই এক হয়ে সিলেটের জন্য খাটি এটা সম্ভব, কিন্তু আমরা এক হওয়ার পরও আমরা কি পারবো যে আমলাতন্ত্র, যে চোরতন্ত্র যে সিস্টেম আছে ওই সিস্টেমে? আমার কাছে মনে হয় না মালিক ভাই, হাবিব ভাই, আমি সহ মিলে গেলেও আমরা পারবো না। আমি জানি সিলেটের সাথে কিভাবে বৈষম্য হয়। আমাদের সিলেটের হিস্ট্রিটা একটু আপনাকে বলি, অর্থাৎ এখন আজান পড়ছে, এখানে পাশেই টিলা আছে যেখানে হাদা মিয়ারা আলটিমেটলি রবার্ট লিন্ডসের এগেইনস্টে দাঁড়ায় গেছিল, দাঁড়ায় গিয়ে এখান থেকেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলটিমেট সূচনা হয়েছিল। তো ওই সময়টা আসবে, আমাদের এই যে জেনারেশন যেটা দাঁড়ায়ছে, যারা অরাজনৈতিক জেনারেশন বলা হয়, যারা ওই তথাকথিত যে রাজনৈতিক যে ফেল করেছিল, যে কারণে আমাদের এখানে আছে, কিন্তু আমাদের যে ভাইয়েরা এসেছে আজকেও তারা এখানে এসেছে, আক্তার থেকে শুরু করে দেলওয়ার থেকে শুরু করে, এরা রাজনীতি করার কথা ছিল না, কিন্তু এরা দেশের জন্যই জুলাইতে বের হয়ে আসছিল, এবং আমরা এই সিস্টেমের একটা অংশ হতে চাই। সিস্টেমের মতো করে জায়গাটা হচ্ছে সবাই যে আফসোসটা করেন, পরিবর্তনটা হলো কি সেটা আমি আবার আসবো। নূর ভাই, আপনি যদি যুক্ত করেন সিলেটের পরিস্থিতি কি, এই পরিবর্তনের যে কথা উনি বলছিলেন, সিলেটের ভাগ্যে আসলে কি পরিবর্তন হয়েছে আগে পরে? আপনি দুটোই বলতে পারেন, 5 আগস্টের আগে পরে। আসলে পরিবর্তন বলতে কিছু হয়নি, এখানে আমি একটু দ্বিমত করি। একটু কাছে, গত 15 বছর যেমনটি হয়নি, এখন 1 বছর পরেও 1 বছরের বেশি সময়, এখন তো সিলেটে বলেন, আমি সিলেটের কথাই বলি, আমার প্রতিনিধি কোথায়? আমাদের তো প্রতিনিধি নাই। সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, কোথাও নাই। কাজটা করবে কে? এটা একটা বিষয়। আর যেটা আমি বলি, হয়তো আমার সবাই একমত হবেন, সিলেট যে গত 15 বছর শুধু বৈষম্যের শিকার হয়েছে সেটা ঠিক না। সিলেট কিন্তু বহু যুগ থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছে। মাঝখানে এই যে 15 বছর কেন আমাদের বললেন অনেক মন্ত্রী ছিলেন, আসলে সিলেটে উন্নয়ন হয়েছে সাইফুর রহমান সাহেবের আমলে। এখন আমাদের দুর্ভাগ্য, গত 15 বছরে অনেকজন মন্ত্রী পেয়েছি, কিন্তু একজন সাইফুর রহমান পাইনি।
আর আপনি দেখেন সিলেট থেকে বলছেন লন্ডন কাছে, এখন সিলেট থেকে ঢাকা যেতে হলে 15-20 ঘন্টা লাগে, কিন্তু সিলেট থেকে লন্ডন যেতে কিন্তু 9 ঘন্টা লাগে বিমানের ভাড়া বলছেন। আমি সেদিন দেখলাম, আমি ঢাকা যাবো আবার মেয়েকে নিয়ে, বিমানের আপনি চিন্তা করে দেখেন, আপনার বিজনেস ক্লাসের টিকিট 6,000 টাকা আর ইকোনমি ক্লাস 11,000 টাকা। এটা কেমনে হয়? ট্রেনের টিকিট 10 দিন আগে ছাড়া হয়। আপনার অনেক জরুরি কাজ থাকতে পারে, যেমন বার কাউন্সিলের পরীক্ষা সেদিন 3 দিন আগে ঘোষণা দিচ্ছে, আপনার টিকিট পাওয়া যায় না। অনলাইনে সকাল 8টায় ছাড়ে, আপনি 9টায় টিকিট পাবেন না। সিলেটের প্রতি এই বৈষম্য কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, দেখেন সিলেট ঢাকা 6 লেন আজ কত বছর, সিলেট বাদাঘাট 4 লেন হবে, সেটা কত বছর থেকে আটকে আছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাকে অনেকে বলবেন আঞ্চলিকবাদী, আমি পুরোপুরি আমি সিলেটি একজন মানুষ, সিলেট নিয়েই বলি। একটা মসজিদ বানান, আপনি একটা ব্রিজ বানান, কিংবা একটা স্কুল বানান, আপনি দেখবেন রাজশাহীতে যদি 10 কোটি টাকা লাগে, খুলনাতে যদি 10 কোটি টাকা লাগে, অন্য জায়গায় যদি 10 কোটি টাকা সেম প্রজেক্ট হয়, সেইটা সিলেটের জন্য হলে সেটা 20 কোটি টাকা হয়ে যায়, যাতে সিলেটে এই প্রজেক্টটা না হয়। এইরকম এই বাধাঘাট তো বড় উদাহরণ, কয়েকবার এগুলা রিভাইজ করা হয়েছে। সিলেট ঢাকা ডাবল রেল লাইন যেটা হবে, আপনি দেখবেন সারা দেশে চিটাগাং যে 4 লেন হয়েছে, সেটা কত খরচ হয়েছে প্রতি কিলোমিটারে, রেল লাইনে কত খরচ হয়েছে, কিন্তু সিলেটের তার চেয়ে 3 গুণ বেশি, যাতে একদিকে যায় গিয়ে প্রশ্ন উঠে যে এটা এইরকম হবে কেন। এইটা হলো সিলেট বিদ্বেষী একটা আমলা গোষ্ঠী আছে, সব সময় ছিল, এখনো আছে, এবং এই কারণেই হচ্ছে না আমি মনে করি। আচ্ছা, তাহলে এখন কাকে দোষ দিবেন? এখন তো সরকার এখন এইভাবে কাকে কোনো- দেবো? এই সরকারকে দেবো। এই সরকার গত 1 বছর 5 মাস হয়েছে, জি। একটা টাকা বরাদ্দ দিছে? জি। তারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার, তারা তো আপনার সবার দিকে সমান দৃষ্টি দেওয়া দরকার। আমি সিলেটি হিসেবে বলবো, আমার সিলেটের জন্য গত 1.5 বছরে কি বরাদ্দ দিয়েছেন সেটা বলুক। প্রধান উপদেষ্টা একবার সিলেটে আসেন নাই তো, অন্যান্য উপদেষ্টা আসেন, কারোর সাথে আসেন, কখন আসেন কেউ জানে না, আমরা গিয়ে বলবো সেটাও জানি না। তো এইটা তো বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে, অতীতে হয়েছে, এই 15 বছরেও হয়েছে, আর এই সরকার তো আরো বেশি বিমাতা সুলভ আচরণ করছে।